আদিবা, আমরা কি বাবু নিব না? কি যোগ্যতা আছে তোমার আবার বাবু নিতে চাইছো? সন্তান জন্ম হওয়ার পর কি না খেয়ে থাকবে? তাই বলে আমরা কি এতদিন পরও বাবু নিব না? আমি বেকার বলে কি আমার বাবা হওয়ার অধিকার নেই? না, নেই। তোমার হয়তো লাজ লজ্জা না থাকতে পারে, কিন্তু আমার আছে। তোমার ভাই ভাবি কি বলবে একবার ভাবছো? এতে ভাই ভাবির কথা আসছে কেন? আচ্ছা, সত্যি কি টাকা সবকিছু? চুপ! আর একটাও কথা না। আমার ভালো লাগছে না এসব। কোন পাপ করেছিলাম জীবনে যার ফলস্বরূপ তোমার সাথে বিয়ে হয়েছে? বলেই আদিবা রুম থেকে বেরিয়ে গেল। তিহাম তার যাওয়ার দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। তিহাম কিছুক্ষণ চুপচাপ বসে থেকে তার মায়ের কাছে গেল। তিহামের মা তাকে দেখে রেগে বলল, তুই আর কত ভাইয়ের অন্ন ধ্বংস করবি? এবার তো নিজের পায়ে দাঁড়া, নিজে কিছু একটা কর। মা, আমি তো চেষ্টা করছি, কিন্তু চাকরি না হলে আমার কি করার আছে বলো? এই তোর চেষ্টা করার নমুনা? সারাদিন বাসায় বসে থাকিস, দরকার হলে রিক্সা চালিয়েও তো মানুষ খেতে পারে। তিহাম তার মায়ের কথায় অবাক হয়ে তাকিয়েছিল। সে অনার্স শেষ করে একটা ছোটখাটো চাকরি নিয়েছিল। এরপর মায়ের ইচ্ছায় নিজের থেকে 1.5 বছরের বড় একটা মেয়েকে বিয়েও করে, কিন্তু কিছু সমস্যার কারণে তার সেই চাকরিটা চলে যায়। তখন থেকেই পরিবারের অবহেলা শুরু হয়। চাকরি থাকা অবস্থায় তিয়ামকে সবাই সম্মান করত, তার কথাও শুনতো, কিন্তু চাকরি চলে যাবার পর থেকেই শুরু হয় অবহেলা আর অপমান। সে আর তার বড় ভাই দুজনেই বাবার মৃত্যুর পর থেকে সংসার সামলাচ্ছেন। তার বড় ভাই এখন ব্যাংকের ম্যানেজার, তাই পরিবারের সবকিছু তখন তার কথা মতোই চলে। তিয়ামের কথা এখন আর কেউ গুরুত্ব দেয় না। সে যদি কোনো সিদ্ধান্ত নেয় সেটা কেউ মানেও না। তার স্ত্রী আদিবার সঙ্গেও প্রতিনিয়ত ঝগড়া লেগেই থাকে। বিয়ের পর থেকে একদিনও শান্তিতে কাটাতে পারেনি সে। প্রতিটা রাতেই কেটেছে ঝগড়া আর মানসিক চাপে। বড় ভাইও তাকে প্রতি মুহূর্তে কটু কথা বলে আঘাত করে। এসব সে আর সহ্য করতে পারছিল না। সারাদিন অফিসে অফিসে চাকরির জন্য ঘুরে ক্লান্ত শরীরে যখন বাসায় ফিরে, তখনই মায় আর স্ত্রীর চিৎকার শুনতে হয়, কারণ তার মনে করে সে বেকার হয়ে শুধু বসে বসে খায়, অথচ সে চেষ্টা করে যাচ্ছে দিন রাত। আজ তার মা রাগ করে বলেই দিলেন, রিক্সা চালিয়ে খাও। নিজের মায়ের মুখ থেকে এমন কথা শুনে তিহামও স্তব্ধ হয়ে গিয়েছিল। কখনো কল্পনাও করেনি এমন কিছু শুনবে। ঠিক তখনই তার স্ত্রী আদিবা তার কাছে এসে বলল, তিহাম, তোমাকে কতবার বলেছি তুমি কিছু একটা করো। ভাবি আমাকে প্রতিদিন খোটা দেয় এসবের জন্য। আমার স্বামী নাকি কোনো কাজ করে না, বসে বসে খায়। তার স্বামীর টাকায় আমরা নাকি চলাফেরা করি। এখন আমি কি করব? তাদেরকে কি জবাব দিব? ভাবি তো মিথ্যা বলেনি, আমরা তো ওনাদের টাকাতেই খাই। এখন তো আমার চাকরি নেই। তো তুমি একটা কিছু করো না কেন? আমাকে এইভাবে কত অপমানিত হতে হবে? আমার বাড়িতে যেখানে আমি রাজরানী ছিলাম, বিয়ের পর এখানে আসার পর থেকে বারবার ভাইয়া ভাবি আর মায়ের কটু কথা শুনতে হয়। তোমাকে বিয়ে করে আমার জীবনটাই ধ্বংস হয়ে গেল। তিহাম তখন তার ছেলের একটা হাসি দিয়ে রুম থেকে বেরিয়ে আসলো। বেরিয়ে আসার সময় শুনতে পেল তার বউ বলছে, এখন চলে যাচ্ছ কেন? আমাকে অপমানিত হতে দেখতে তো তোমার ভালোই লাগে। কোনো কথা বললেই আমাকে এড়িয়ে চলার চেষ্টা করো। আমাকে কত বড় বড় ঘর থেকে ছেলেরা বিয়ের প্রস্তাব দিয়েছিল, কিন্তু আমি তাদেরকে বিয়েতে না করে দিয়ে তোমাকে যে কেন বিয়ে করতে গেলাম, আর আমার বাবা মায়ে বা কেন রাজি হলো, সেটাই তো আমি বুঝতে পারি না। তিহাম বাইরে বেরিয়ে গেল। একা হাঁটতে হাঁটতে ভাবছিল, একজন বেকার ছেলের জন্য ঘরে বসে থাকা যতটা যন্ত্রণাদায়ক, রাস্তার পাশে দাঁড়িয়ে সে দেখছিল বিভিন্ন মানুষের কর্মস্থল যাচ্ছে আসছে। একসময় সেও এমন করেই চলাফেরা করত, কিন্তু এখন কেবল একটা চাকরির অভাবে তাকে নিজের মা পর্যন্ত অপমান করে। এ যেন তার জীবনের সবচেয়ে নির্মম বাস্তবতা। একটা ছেলে যখন নিজের ঘরে বেকার অবস্থায় বসে থাকে, তখন পরিবারের কেউই তাকে পছন্দ করে না। কিন্তু একটা চাকরি জোগাড় করে কতটা কষ্টকর সেটা কি কেউ জানে? আজ দেশে প্রায় অর্ধেক মানুষই বেকারভাবে ঘোরাফেরা করছে, কিন্তু আমাদের সমাজ এখন নারীরা প্রাধান্য পাচ্ছে। নারীরা প্রাধান্য পাচ্ছে বলতে বোঝানো হচ্ছে যে যে কোনো ক্ষেত্রে নারীদেরকে সহজ পথ দেখানো হচ্ছে। যখন একটা ঘরের মধ্যে 2টা মেয়ে চাকরিজীবী হয়, তখন তাদের টাকায় কখনোই একটা সংসার চলে না, যেমনটা স্বাভাবিক নিয়মে একজন পুরুষের টাকায় চলে। যদি কোনো একটা স্থানে 20 জন পুরুষ চাকরিজীবী হয়, তখন সেই স্থানে 20 জন পুরুষের টাকায় 20টা সংসার চলে, এটা শতভাগ নিশ্চিত।
কিন্তু 10টা মেয়ে চাকরিজীবী হলেও সেও 10টা মেয়ের মধ্যে মাত্র 2টা মেয়ের পাওয়া যাবে যাদের টাকায় সংসার চলে। বাকিরা সবাই শখের বশে চাকরি করে। মানুষের সামনে কর্পোরেট অফিসের চাকরিজীবী পরিচয় দিতেও অনেকে সামর্থ্যবান পরিবারের মেয়েরাও শখের বশে চাকরি নেয়, কিন্তু তাদের এই শখের বশে চাকরির কারণে কয়েকটা ছেলে বেকার ঘুরতে হয়, সেটা কেউ কখনো কল্পনাও করে না। যেখানেই যাবেন দেখবেন নারীরা সুবিধা পাচ্ছে। এটা কোনো মেয়ের দোষ না, বরং এটা আমাদের তথাকথিত নারীবাদী নামের গুটি কয়েক নারী লিপস্টুর পরিকল্পনা। বাস কন্ট্রাক্টর থেকে শুরু করে নাইট গার্ড, সব জায়গায় এখন নারীদের বিচরণ। এর কারণ হিসেবে দিন শেষে একটাই জিনিস দাঁড়ায়, সেটা হলো বিপরীত লিঙ্গের প্রতি মানুষের আকর্ষণ। অধিকাংশ জায়গায় সেলসম্যান হিসাবে সুন্দরী নারী রাখা হয় শুধু এটা নিশ্চিত করার জন্য যে তাকে দেখে যদি কাস্টমার আসে, কিন্তু আসলে কি আমাদের সমাজের নারীদের কাজ এটা? একটা সময় ছিল যখন নারীরা অবহেলিত ছিল, তাদেরকেও অপমান অত্যাচার করা হতো, কিন্তু এখন নারীরা উপযুক্ত সম্মান পাচ্ছে, কিন্তু পুরুষরা অবহেলিত। আমি নারীবাদী সমাজের বিরোধিতা করছি না, শুধু এটাই বলে যাচ্ছে যে যে কোনো জায়গায় যোগ্যতার ভিত্তিতে চাকরি দেওয়া হোক। যে মেয়ের পরিবারের উপার্জনের কেউই নেই, যার পরিবারের আর্থিক অবস্থা সচ্ছল নয়, তার চাকরি করার ব্যাপারে আপত্তি করার প্রশ্নই ওঠে না। আমার আপত্তি সেই মেয়েদের নিয়ে যারা সচ্ছল পরিবারে থেকে উঠে এসে নিজেদের যোগ্যতার চেয়ে বড় জায়গায় চাকরি নেয়, কোনো অবৈধ উপায় অবলম্বন করে, সেটা হোক ঘুষ দিয়ে বা কোনো অবৈধ সম্পর্কে জড়িয়ে। এতে যে দোষ শুধু মেয়েদের তা কখনোই নয়, গুটি কয়েক নারী লিপ্সু লোকের জন্যই। আর এই অবস্থা ছেলেরা নাকি সহজে কাঁদে না, তাহলে কি তিহাম কাঁদছে কেন? অনার্সে টপ করা ছেলেটি কি এতটাই যোগ্যতাহীন যে তার একটা সেলসম্যানের চাকরিও হচ্ছে না? এক এক সময়ে তার ইচ্ছা করে এই পৃথিবী ছেড়ে চলে যেতে, কিন্তু পারে না, কারণ অজানায় একটা বাধা পেছন দিক থেকে আটকে ধরেছে। ছেলেরা মরতে পারে না, ছেলেরা আত্মহত্যা করতে পারে না, কারণ প্রত্যেকটা পুরুষ মানুষের পিছনে জড়িয়ে থাকে একটা পরিবার ও একটা সম্পর্ক। তিহাম বাইরে কিছুক্ষণ সময় কাটিয়ে বাসায় ফিরল। রাতে যখন সবার সাথে ডিনার করতে বসলো, তখন তার মা তাদের 2 ভাইকে উদ্দেশ্য করে বলল, তিহাম, ইমন, দুজন খুব মনোযোগ দিয়ে শোনো। তোমাদের মামাতো বোনের বিয়ে, তারা তোমাদের বিয়েতে তো অনেক উপহার সামগ্রী দিয়েছেন, আর আমার ভাইকে আমি সবসময় পাশে পেয়েছি যে কোনো কাজে, তাই তার একমাত্র মেয়ের বিয়েতে আমাদেরকে বড় করে কোনো একটা গিফট দিতে হবে। আমি আমার বাপের বাড়িতে নিজের সম্মান ধ্বংস হতে দিতে পারবো না, তাই তোমরা যে করেই হোক টাকার ব্যবস্থা করে দাও। কমপক্ষে 30,000 টাকা দরকার। মা, তুমি জানো আমার চাকরি নেই, আর আমাদের পরিবার চালাতেই কত কষ্ট হয়, এর মধ্যে আবার 30,000 টাকা দিয়ে গিফট দেওয়ার দরকার কি? তুই কি বলছিস? ভেবে বলছিস? তোর মামা তোর বাবার মৃত্যুর পর থেকে যে কোনো কাজে আমাদেরকে সহযোগিতা করে, আর তোর মামা কত বড় লোক জানিস? তাদেরকে 3 থেকে 4,000 টাকার গিফট দিলে তারা কি সেটা গ্রহণ করবে? তাদেরকে বড় করে কিছু একটা দিতে হবে। ঠিক বলেছ মা, ওদেরকে বড় করে কিছু একটা দিতে হবে। আমি তোমার ছেলেকে বলে দিব, সে তোমাকে 15,000 টাকা দিয়ে দেবে, কিন্তু তোমার ওই ছেলেকে বলো যাতে সেও 15,000 টাকা তোমাকে দেয়। আমাদের উপর একা ভরসা করলে তো হবে না, দুজনকেই সমানভাবে টাকা দিতে হবে। দুজনেই এই পরিবারের ছেলে, তাই দুজনকেই সমানভাবে ভাগ দিতে হবে। ভাবি, তুমি জানো আমার চাকরি নেই, তাহলে কেন সবসময় এমন কথা বলো? আমার যদি চাকরি থাকতো তাহলে কি আমি না করতাম? আমি কি কোনোদিন তোমাদেরকে কোনো কাজে বাধা দিয়েছি? এখন যখন দেখছো আমি বিপদে আছি, তাহলে কেন এরকম করছো? তা তোমার বিপদ কোন দিন শেষ হবে? আমরা তো তোমাকে এভাবে বসিয়ে বসিয়ে খাওয়াতে পারবো না, তাই না? আমাদেরও সংসার আছে। আমি তো চেষ্টা করছি, তোমরা তো জানো এখন চাকরি পাওয়াটা কত কষ্টের। চাকরি পাওয়া কষ্টের যখন, তাহলে চাকরিটা ছাড়লি কেন? তোর ভাবি তো ঠিক কথাই বলেছে। আমি আর কিভাবে এই সংসারটা চালাবো? আমার বেতন থেকে আমি নিজের জন্য কি কিছু একটু সঞ্চয় করতে পারবো না? আমার কি ভবিষ্যৎ নেই? তিহাম তখন খাওয়া থেকে উঠে গেল। তার ভীষণ কষ্ট হচ্ছিল নিজের পরিবারের কাছ থেকে এইসব শুনে। তখন তিহামের ভাবি আদিবাকে বলল, কিরে ছোট, তুই তো স্বামীকে তো একটু বোঝাতে পারিস। কি করিস সারাদিন স্বামী স্ত্রী মিলে? একটা কাজের ব্যবস্থা কর। ভাবি, তুমিও দেখেছো, আমি তো অনেকবার ওকে বলি, কিন্তু ও তো চেষ্টা করছে, চাকরি তো পাচ্ছে না। চাকরি না পেলে তুই তোর বাপের বাড়ি থেকে কিছু নিয়ে আয়, এনে আমাদেরকে দে। যে করে হোক এই সংসারে সমানভাবে দুজনকে টাকা তো দিতে হবে। এভাবে বসিয়ে খাওয়ানো সম্ভব না রে। কি বলছো ভাবি? আমি আমার বাবাকে এখন বলবো যে আমার স্বামীর চাকরি নেই, তুমি আমাকে টাকা দাও? আমার বাবার বাড়িতে আমার কোনো মান সম্মান থাকবে? আমার বোনের স্বামীরা কত টাকা পয়সা গিফট আমার বাবা মাকে দেয়, এর মধ্যে আমি যদি আবার উল্টা পাল্টা
তাদের সাথে টাকা চাই, তাহলে আমার কোনো ইজ্জত থাকবে? এতই যখন সম্মান, তাহলে নিজের স্বামীকে একটু বোঝা। যে করেই হোক একটা চাকরির ব্যবস্থা করতে হবে তো, না হলে এই বাড়িতে আর কাউকে ফ্রিতে খাওয়াতে পারবো না আমরা। ভাবি, তুমি এরকম করে কথা বলছো কেন? এখন আমার শাশুড়ি বেঁচে আছেন, সকল সিদ্ধান্ত উনি নিবেন। তুমি আমাকে না খাওয়ানোর কে? তুমি এরকম করে কথা বলছো কেন? মা, তুমি দেখছো? মা কি বলবে? এই পরিবারের সব খরচ তো আমার স্বামীই দেয়, সুতরাং আমি এই পরিবারের কথা বলার সবচেয়ে বড় দাবিদার। আদিবা তখন তার শাশুড়ির দিকে তাকায়, কিন্তু তিনি কোনো কথা বলেন না, কারণ তারও সেও নিশ্চুপ হয়ে বসে থাকা ছাড়া আর কোনো উপায় নেই। বয়সের ভারে নুয়ে পড়া বৃদ্ধা মহিলাও যে এখন তার ছেলেদের উপরেই নির্ভরশীল। আদিবা মুখ ভার করে ঘরে আসলো, এসে তিহামকে বলল, তুমি আর আমাকে কত অপমান করাবে, কত অসম্মান করাবে সবার সামনে? তোমাকে বিয়ে করে আমার জীবনটা ধ্বংস হয়ে গেছে। আমি এখন কি করব তুমি আমাকে বলে দাও। আমি কি করবো আদিবা? বলো। আমি কি কম চেষ্টা করছি? এই মানসিক চাপ আমাকে ধ্বংস করে দিচ্ছে। তোমরা আমাকে একটু শান্তিতে থাকতে দাও প্লিজ। আমি এসব কিছু বুঝি না। তুমি যে করেই হোক একটা চাকরি ম্যানেজ করো এই সপ্তাহের ভেতরে, না হলে আমাকে অপমান করতে করতে ওরা মেরেই ফেলবে। আমি আর এই বাড়িতে থাকতে চাই না। যতদিন পর্যন্ত তুমি চাকরি না পাও ততদিন আমি বাবার বাসায় থাকবো। এর মানে কি তুমি এই বাড়ি ছেড়ে চলে যাবে? হ্যাঁ, আমি তোমার সাথে আর সংসার করতে চাই না। এইভাবে অপমান সহ্য করে আর কতদিন সংসার করব বলো? তোমার যা অবস্থা, এই বছরেও আর চাকরি পাবে না, কিন্তু এই 1 বছরে আমাকে ওরা অপমান করে ফেলবে, অপমান করে মেরে ফেলবে। আমি এই অপমান আর সহ্য করতে পারছি না। বউয়ের কথায় আমি যেন আকাশ থেকে পড়লাম। কি করব কিছুই বুঝতে পারছিলাম না। তার কথাও ঠিক, আমাকে যেমন তারা অপমান করছে এরকম তো তাকেও করছে। আমি যেরকম অপমান সহ্য করতে পারছি না, সেরকম সেও তো পারছে না। আর সে একটা মেয়ে মানুষ, তার পক্ষে তো এসব মেনে নেওয়া আরো কষ্টকর। পরের দিন সকাল হতে আদিবা আমার কাছে আসলো, এসে বলল, এই নাও, এটা আমার বাবা বিয়েতে আমাকে দিয়েছিল। এটা বিক্রি করে তুমি কিছু টাকা নিয়ে আসো, এরপর মাকে দিয়ে দাও। তোমার মামাতো বোনের বিয়েতে গিফট দিবে। তুমি কি বলছো আদিবা? এটা তোমার বাবার দেওয়া গিফট, আমি কেন এটা বিক্রি করব? না, তোমাকে এটা বিক্রি করতেই হবে, না হলে ভাবির কাছে আমার কোনো সম্মান থাকবে না। ভাবি আমাকে বারবার অপমানিত করে আমার স্বামীর চাকরি করে না বলে। তুমি এটা বিক্রি করে তোমার মামাতো বোনের বিয়েতে বড় একটা গিফট দিবে। না দিবা, আমি এটা পারবো না। আমি তোমার বাবার দেওয়া গিফট কিছুতেই বিক্রি করতে পারবো না। তুমি আমাকে আর কত অপমান করাবে মানুষের সামনে? শেষে কিনা আমি নিজের বউয়ের গহনা বিক্রি করে সেই টাকা দিয়ে নিজের সম্মান রক্ষা করব? দেখো, আমাদের হাতে কিছুই করার নেই, এই একটাই উপায় আছে, তাই প্লিজ না করো না। তিহাম আর কোনো কথা বলতে পারলো না। আদিবার হাত থেকে গহনাটা নিয়ে চলে গেল দোকানে বিক্রি করতে। আজ তিহামের নিজেকে রাস্তার ফকিরের থেকেও অসহায় মনে করছে। একটা ভিক্ষুকও তো তার থেকে অনেক ভালো জীবন কাটাচ্ছে। সেও তো নিজের আত্মসম্মান নিয়ে বেঁচে থাকতে পারে। আজ তাকে নিজের বইয়ের গহনা বিক্রি করে সেই টাকা দিয়ে নিজের সম্মান বাঁচাতে হচ্ছে। তিহাম যখন টাকাগুলো নিয়ে ফিরছিল তখন বারবার শুধু আকাশের দিকে তাকাচ্ছিল আর বলছিল, আল্লাহ, তুমি আমাকে কেন এই সমস্যায় ফেললে? যদি আমাকে এই পৃথিবী থেকে নিয়ে নিতে তাহলে হয়তো আমি মুক্তি পেয়ে যেতাম এই সংসারের জ্বালা থেকে। তুমি হয়তো আমার পরীক্ষা নেওয়ার চেষ্টা করছো মাবুদ, কিন্তু আমি তো এই পরীক্ষায় নিজের জীবন দিয়েও পাশ করতে পারবো না। আমি যে বড় অসহায় হয়ে পড়েছি, চারদিক থেকে আসা আঘাত আমি তো সহ্য করতে পারছি না। আমি কি করব? আমাকে বাঁচার একটা পথ বলে দাও মাবুদ। তিহাম কান্না করতে করতে বাসায় ফিরল। বাসায় ফিরে এসে মায়ের হাতে 15,000 টাকা ধরিয়ে দিয়ে বলল, এই নাও মা, তোমাদের যা ইচ্ছা করো, যাকে ইচ্ছা গিফট দাও। তোমাদের সম্মান তো অনেক বড় হয়ে গেছে, এই নাও তোমাদের সম্মান রক্ষা করো। কি রে তিহাম, তুই এতগুলো টাকা কোথায় পেলি? তোর কাছে তো কোনো টাকা থাকার কথা নয়, তাহলে টাকা কোথা থেকে এলো? সেটা নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না। তোমাদের টাকার দরকার ছিল, আমি টাকা এনে দিয়েছি। টাকা কোথা থেকে এসেছে এসব জিজ্ঞাসা করার কি দরকার? তোমরা টাকা পেয়ে গেছো, নিয়ে চলে যাও। আরে মা, বুঝতে পারছো না? কোথা থেকে হয়তো কোনো খারাপ কাজ অথবা চুরি করে নিয়ে এসেছে। এতগুলো টাকা এই ফকির কোথা থেকে পাবে? মুখ সামলে কথা বলো ভাবি। তুমি যাই ইচ্ছা বলে যাবে আর আমি সেটা সহ্য করে যাব, এটা কিন্তু না। আমাকে অন্য কারো মতো ভেবো না। অনেক সহ্য করেছি তোমার অত্যাচার, তুমি এবার সীমা লঙ্ঘন করছো। আমি কেন চুরি করে টাকা নিয়ে আসবো? এতই যখন সৎসাহস, তাহলে টাকা কোথায় পেয়েছো সেটা বলতে সমস্যা কি? বলো, তুমি টাকাগুলো কোথায় পেয়েছো? তিহাম তখন লজ্জায় মাথা নিচু করে বলল, তোমরা শেষে আমাকে অপমান করেই ছাড়লে। তোমাদেরকে আমি কি বলতাম? আমি নিজের বউয়ের গহনা বিক্রি করে এই টাকাগুলো নিয়ে এসেছি। এগুলো নিয়ে তোমরা যা ইচ্ছা করতে পারো। তোমরা তো আমার জীবনটাকে ধ্বংস করে দিয়েছো।
তিহামের ভাবি তখন একটা রহস্যময় হাসি দিয়ে সেখান থেকে চলে গেল। আর তিহামের মা তার কাছে এসে বলল, এটা তুই কি করছিস? নিজের বউয়ের গহনা বিক্রি করে দিয়েছিস? তুই এতটা নিচে নামতে জানতাম না তো। আমাকে এই কথাটা বলার আগে তোমার লজ্জা লাগলো না মা? তুমি আমার নিজের মা হয়ে আমাকে এত অপমান করলে, কত কথা শোনালে টাকার জন্য। একজন মা তো এমন জঘন্য হতে পারে না। বলে তিহাম রাগ করে সেখান থেকে নিজের রুমে চলে আসলো। রুমে এসে দেখলো তার বউ কারোর সাথে কথা বলছে। তিহাম প্রথমে ভাবলো তার কোনো বান্ধবী হবে। এভাবে দিন চলতে লাগলো। যত দিন যাচ্ছে অপমানের পরিমাণ আরো বেড়ে যাচ্ছে। তিহামের নিজেকে শেষ করে দিতে ইচ্ছা করছিল। এভাবে 1 মাস কেটে গেল। হঠাৎ একদিন তিহাম দরজায় নক না করেই রুমে ঢুকে গেল। রুমে ঢুকে যে অবস্থা দেখলো তার জন্য সে প্রস্তুত ছিল না, কারণ তার বউ কারোর সাথে ভিডিও কলে কথা বলছে। ওপাশে থাকা মানুষটাকে আদিবা বলছিল, তুমি কোনো চিন্তা করো না রিফাত, এই ছেলেটাকে আমি ডিভোর্স দিয়ে দিব। বিয়ের পর থেকে আমাকে একটা দিন শান্তিতে রাখতে পারেনি। আমাকে দিনের পর দিন অপমান করেছে। সারা দিন বেকার ঘুরে বেড়ায়, কোনো কাজ করে না। আমি এই মাসের ভেতরেই ওকে ডিভোর্স দিব। তুমি সবকিছু ব্যবস্থা করে রাখো, আমি তোমার কাছে চলে আসব। কথাটি শুনে তিহাম যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। আদিবা ফোন রেখে তখন তিহামকে সামনে দেখলো। তখন সেও অবাক হয়ে তাকিয়ে আছে তিহামের দিকে। তিহাম তখন আদিবাকে বলল, ছি ছি আদিবা, আমি কোনোদিন কল্পনাও করিনি তুমি এতটা নিচে নেমে যাবে। আমার কাছে টাকা নেই বলে আজ তুমি আমাকে ছেড়ে চলে গেলে। তোমার কি লজ্জা করে না নিজের স্বামী থাকতে অন্য একটা ছেলের সাথে পরকীয়া করো? তা আমি কি করব? তুমি আমাকে একটা দিন শান্তিতে থাকতে দিয়েছো? বিয়ের পর থেকে তোমার মা, ভাবি, ভাই সবার অত্যাচার সহ্য করেছি। তাদের কত অপমান সহ্য করেছি। এইসব সহ্য করার ক্ষমতা আমার আর নেই। আমি যে ছেলেটার সাথে কথা বলছি সে আমেরিকাতে থাকে। সে আমাকে বিয়ে করবে। তুমি যত তাড়াতাড়ি সম্ভব আমাকে ডিভোর্স দাও। আমি তোমার এই যন্ত্রণার সংসার থেকে মুক্তি চাই। আমি তো তোমাকে নিঃস্বার্থভাবে ভালোবেসেছিলাম আদিবা। আমি ভেবেছিলাম পৃথিবীর কেউ যদি আমার পাশে না থাকে তবুও তুমি আমার পাশে থাকবে, তুমি আমাকে সবসময় সাপোর্ট করবে। কিন্তু আজ এই অবস্থা দেখে নিজেকে শেষ করে দিতে ইচ্ছা করছে। আমার ভালোবাসার কোনো মূল্য নেই তোমার কাছে? ভালোবাসা? এই পৃথিবীতে ভালোবাসা বলে কোনো শব্দ নেই তিহাম। তোমার মাই যেখানে তোমাকে এত অপমান করছে সেখানে তুমি ভাবলে কি করে আমি চুপ করে বসে থাকবো? আমারও তো একটা জীবন আছে। আমি চাই শান্তিতে সংসার করতে, কিন্তু তোমার সাথে সেটা সম্ভব নয়। আমি বুঝতে পেরেছি। মানে তুমি কি বলতে চাইছো? আমি তোমার থেকে মুক্তি চাই। তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও। আমার আর এসব সহ্য হচ্ছে না। তোমার থেকে আমি মুক্তি চাই। তোমার এই অশান্তির জীবন থেকে আমি শান্তির জীবনে ফিরে যেতে চাই। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না। তোমাকে তোমার ইচ্ছা পূরণ করার সুযোগ আমি দেব। তুমি হয়তো আমার কাছে থাকলে তোমার ইচ্ছাগুলো পূরণ করতে পারবে না। তুমি ফিরে যাও, তোমার যার কাছে ইচ্ছে। আমি আর তোমাকে বাধা দিব না। তিহাম অনেক কষ্টে কান্না আটকে সেখান থেকে চলে আসলো। তিহামের সামনে এমন একটা সময় এসেছে যে সময়টা সে না পারছে এড়িয়ে চলে যেতে, আর না পারছে সহ্য করতে। এরপর 2 মাসের মধ্যেই তিহাম আদিবাকে ডিভোর্স দিয়ে দিল। তিহাম অনেক কান্না করেছে, আদিবার হাতে পায়েও ধরেছে, কিন্তু আদিবা চলে গেল তাকে ছেড়ে। বাড়ি থেকে যাওয়ার সময় আদিবা একটাবারও তিহামের দিকে ফিরে তাকায়নি। উল্টে সে খুশি ছিল। তাহিমের বুকটা ফেটে যাচ্ছিল। এতদিন তার সাথে সংসার করে আদিবার কি তার প্রতি একটু মায়া জন্মালো না? মায়া না হোক, তার প্রতি করুণা থাকতে তো পারতো। তিহাম শেষে ভাবলো, কেউ যদি তার থেকে দূরে গিয়ে ভালো থাকে তাহলে সে বাধা দিবে কেন? আদিবা চলে যাওয়ার পর থেকে তিহাম রাস্তায় রাস্তায় উন্মাদের মতো ঘুরে বেড়ায়। জীবনের প্রতি তীব্র অনীহা তৈরি হয়েছে তার। বেশ অনেকদিনই এভাবে কাটার পর একদিন তিহামের ভাই তাকে বলল, তিহাম, আমি তোকে একটা সুযোগ দিতে চাই। আমার বন্ধুর একটা আত্মীয় লোকজনকে ফ্রান্সে নিয়ে যাচ্ছে। আমি তোকে ফ্রান্সে পাঠিয়ে দিতে চাই। ওখানে গিয়ে তুই যদি টাকা পয়সা ইনকাম কর, আদিবা থেকে ভালো একটা মেয়েকে দেশে এসে বিয়ে করতে পারবি। কিন্তু ভাইয়া, ফ্রান্সে যেতে তো অনেক টাকার প্রয়োজন। আমার কাছে তো এত টাকা নেই। আমার ওই পরিচিত লোক বলেছে তোকে সরাসরি ফ্রান্সে পাঠাবে না, বিভিন্ন দেশ ঘুরে ওখানে যেতে হবে। ওদের লোকজন থাকবে তোর সাথে। ওরা তোকে বিভিন্ন দেশের বর্ডার পাস করিয়ে দিবে। এখন আপাতত তোর সব খরচ আমি দিব। তুই ওখানে গিয়ে ইনকাম করে আমাকে টাকা দিয়ে দিস। তখন তিহামের ভাবি পাশ থেকে চিৎকার করে বলল, বাবা, এখন কি নিজের ভাইয়ের জন্য জমানো সব টাকা খরচ করে দেবে? আমাদের তো একটা ভবিষ্যৎ আছে নাকি? আমাদের সন্তান হলে তাদেরকে আমরা কি দিয়ে বড় করব? তাদের পড়াশোনার খরচ আমরা কিভাবে চালাবো? ও কি ওখানে গেলে তোমাকে আর মনে রাখবে? তুমি আর কোনো কথা বলো না। আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, ও যাবে। আমার বন্ধুকেও বলে দিয়েছি ওর ব্যাপারে। ওরা সব ব্যবস্থা করেছে। এখানে থাকলে ও কোনো কাজ করতে পারবে না। তোমার যা ইচ্ছে করো, কিন্তু একদিন তুমি এসবের জন্য আফসোস করবে। সেদিন দেখবে তোমার ভাই লাখ লাখ টাকা ইনকাম করবে।
কিন্তু তোমাকে কোনো টাকা দিবে না। বলেই তিহামের ভাবি সেখান থেকে চলে গেল। তিহামের ভাই আর তার ভাবির পিছন পিছন গেল। রুমে গিয়ে তিহামের ভাই তার বইয়ের হাত ধরে পড়ল। আরে বোকার মতো রাগ করছো কেন? আমি ওকে কেন ফ্রান্সে পাঠানোর কথা বলছি তুমি যদি বুঝতে, তাহলে আমাকে তুমিও সাপোর্ট করতে। কি বলতে চাইছো তুমি? তুমি ওকে এতগুলো টাকা খরচ করে ফ্রান্সে পাঠাবে আর আমি সেটা শুনে খুশি হয়ে যাব? তুমি আমার প্ল্যান জানো না, জানলে তুমিও অনেক খুশি হতে। আমার বন্ধুরা অবৈধ পথে লোকজনকে ফ্রান্স পাচার করে, তাদেরকে কোনো লিগেল ভিসা দেয় না। ফ্রান্সে ঢুকে ওখানকার সিটিজেন হতে হতে অনেক বছর কেটে যাবে। এই সুযোগে বাবার এই বিশাল বাড়ি গাড়ি সব কিছুর মালিক তো আমি একা হয়ে যাব। ও এখানে থাকলে তো ওকেও ভাগ দিতে হবে। এখন ওর স্ত্রীও ওকে ডিভোর্স দিয়ে চলে গেছে। ওকে সরিয়ে দিতে পারলেই তো সব কিছুর মালিক তুমি আর আমি। তিহামের ভাবি তখন মুচকি হেসে বলল, এতদিনে তাহলে তোমার বুদ্ধি খুলেছে, তাহলে দেরি করছো কেন? জলদি ওকে পাঠানোর ব্যবস্থা করো, এরপরে এবারই সব সম্পত্তির মালিক আমরাই হয়ে যাব। তিহামের ভাই ব্যবস্থা শুরু করলো। তিহামের অনেক কষ্ট হচ্ছিল প্রিয় জন্মস্থান ছেড়ে এত দূরে চলে যাবে তাই, কিন্তু কিছুই করার নেই। দেখতে দেখতে তিহামের কাগজপত্র রেডি হয়ে গেল। দেশ ছেড়ে আসার সময় তিহামের মা তার কাছে আসলো, এসে বলল, ওখানে সাবধানে থাকিস বাবা, আর পারলে এই অভাগী মাটাকে ক্ষমা করে দিস। আমি তোকে যদি ওরকম না বলতাম তাহলে তুই হয়তো কোনোদিনও কাজের সন্ধান করতি না, আর কাজের সন্ধান না করলে ওরা তোকে অপমান করতো। আমি চোখের সামনে ওদের হাতে তোকে অপমানিত হতে দেখতে পারতাম না, সেই জন্য তোকে অপমান করতাম। কিন্তু বিশ্বাস কর, আড়ালে আমি অনেক কান্না করতাম। তিহাম বুঝতে পারছিল তার মায়ের কষ্ট। সবকিছুর উপরে মা তো এই দুনিয়ার সন্তানের সবচেয়ে আপনজন। সন্তানকে যতই বকাঝকা করুক, যতই শাসন করুক, সবকিছুর পর নিজের জীবনের চেয়েও বেশি সন্তানকে ভালোবাসেন মা। তিহাম তখন তার মাকে জড়িয়ে ধরে কান্না করে বলল, যদি আর কোনোদিন ফিরে না আসি মা, তাহলে তুমি আমাকে ক্ষমা করে দিও। তোমাদেরকে শান্তিতে থাকতে দিতে পারলাম না আমি। আমার কারণে তোমরা বারবার অপমানিত হয়েছো, কিন্তু বিশ্বাস করো মা, আমি ইচ্ছা করে কিছুই করিনি। আমি চেষ্টা করেছি কিন্তু আমি ব্যর্থ হয়েছি। তুমি আমাকে ক্ষমা করে দিও মা। তিহামের মা তখন তাকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কান্না করলো। তিহাম মাকে ছেড়ে তার ভাইয়া ভাবিদের কাছে গিয়ে বলল, ভাইয়া ভাবি, তোমরা আমার জন্য অনেক করেছো। তোমাদের এই ঋণ আমি হয়তো কোনোদিন শোধ করতে পারবো না, কিন্তু তোমাদেরকে আমি কোনোদিন কোনো সুখ দিতে পারিনি, কোনোদিন কোনো সাহায্য করতে পারিনি। তোমরা আমাকে ক্ষমা করে দিও যদি কোনোদিন ফিরে না আসি। ঠিক আছে, তুমি চলে যাও, সাবধানে থেকো ওখানে। জীবনে প্রথম এই ভাবির মুখ থেকে ভালো কোনো একটা কথা শুনলাম, কিন্তু সেটা কি আদৌ আমার কল্যাণের জন্য বলেছিল নাকি শুধু লোক দেখানোর জন্য বলেছিল সেটা বুঝতে পারছিলাম না। এরপর তিহামকে নিয়ে আসা হলো দুবাইতে। সেখানে তার সাথে আরো কয়েকজন লোক জয়েন হলো। আজ আদিবার কথা অনেক মনে পড়ছে তিহামের, কিন্তু মেয়েটা হয়তো অন্য কাউকে বিয়ে করে অনেক সুখী আছে, তাকে হয়তো ভুলেই গিয়েছে। দুবাইতে তিহামের সাথে কিছু লোকজনও আসলো। তারা এসে তিহামকে বলল, কি ব্যাপার ভাই, তুমি কোথা থেকে এসেছো? তোমাকে ওরা কি বলে নিয়ে এসেছে? আমাকে তো ওরা নিয়ে এসেছে ফ্রান্সে পাঠানোর জন্য। তাহলে তোমাকেও আমাদের মতন বুঝিয়ে নিয়ে এসেছে। কিন্তু তুমি কি জানো এই পথটা কতটা ভয়ঙ্কর? ওরা অবৈধ পথে মানুষকে ইউরোপে পাঠায়। এখানে অনেক ভয়ঙ্কর রাস্তা পাড়ি দিয়ে যেতে হয়, সমুদ্রের মধ্যে থাকতে হয়। তুমি কি পারবে এসব? কিছু করার নাই ভাই, যখন বাড়ি থেকে বেরিয়ে এসেছি তখন তো যে করেই হোক পৌঁছাতেই হবে। নিজের জীবনের মায়া ত্যাগ করে হলেও বিদেশের মাটিতে পা রাখতে হবে, নিজের স্বপ্ন পূরণ করতে হবে। আমাদেরকে জীবন এইভাবে চলবে ভাই? ছেলেদের জীবনে এত কষ্ট কেন? আমি বাড়িতে বেকার ছিলাম, সেজন্য বাবা মা জোর করে পাঠিয়ে দিয়েছে। আচ্ছা ভাই, তোমার নাম কি? আমার নাম আরিফ। তোমার বাসায় কে কে আছে? আমি তিহাম। আমার বাসায় আপন বলতে আমার ভাই ভাবি আর মা আছে। বউ ছিল, কিন্তু সে আমাকে ডিভোর্স দিয়ে অন্য একটা ছেলের সাথে চলে গেছে। আমি বেকার ছিলাম বলে ভাই ভাবি আমাকে অনেক অপমান করত। শেষ পর্যন্ত তারা আমাকে এভাবে বিদেশে পাঠিয়ে দেওয়ার প্ল্যান করলো। তুমি কোনো চিন্তা করো না ভাই, আমি আছি তোমার সাথে। যেখানে আমরা যাব একসাথেই যাব। জীবনে কিছু করতে পারি আর না পারি, কখনো কারোর সাথে বিশ্বাসঘাতকতা করিনি ভাই। ওরা আমাকে বলে নিয়ে এসেছে আমাকে লিগ্যাল পথে শুকনো রাস্তা দিয়ে গাড়িতে করে পাঠিয়ে দিবে ফ্রান্সে। কিন্তু এখন এখানে এসে শুনতে পেলাম আমাদেরকে জঙ্গলের ভেতর দিয়ে যেতে হবে। কি করব ভাই, যখন বাইরে চলে এসেছি তখন তো আমাদের আর ফিরে যাওয়ার কোনো উপায় নেই। এখান থেকে আমরা ফিরে গিয়ে দেশে সেই অপমানের শিকার হব, এর চেয়ে বরং জঙ্গলের ভিতর দিয়ে যাই। যদি একবার আমাদের গন্তব্যে পৌঁছে যেতে পারি তাহলে আর কোনো কষ্ট থাকবে না।
এরপর সেখানে মিরাজ নামের একটি লোক আসলো। এটাই তিহামের ভাইয়ের বন্ধু। সে তিহাম সহ বাকি সবাইকে একসাথে করে বলল, তোমরা প্রস্তুত হয়ে নাও, আজকে তোমাদেরকে ফ্রান্সে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে। এখান থেকে কাতার হয়ে একটা গাড়ি যাবে। সবাই বেশ ভয় পেয়ে গেল। আজকেই তাহলে তাদের সেই কঠিন পথে যাত্রা শুরু করতে হবে, কিন্তু এখন ফিরে যাওয়ার আর কোনো সুযোগ নেই। তাই তিহাম গভীর মনোবল নিয়ে বেরিয়ে পড়লো তাদের সাথে। তিহাম সহ প্রায় 20 জন সবাইকে একটা মালবাহী গাড়ির মধ্যে বন্দি করে দেওয়া হলো। কন্টেনার ট্রাক পুরো গাড়ি ভর্তি কার্টুন, আর সেগুলোর ফাঁকেই তারা জটলা বেঁধে বসে আছে। সবাই অনেক কষ্ট লাগছিল, কিন্তু কিচ্ছু করার ছিল না। অনেকে কষ্ট করে 7 ঘন্টা খাবার পানি ছাড়াও গাড়ির ভিতরে আটকে থাকার পর তারা একটা জায়গায় এসে পৌঁছালো। সেখানে তাদের নামিয়ে কিছু খাবার দেওয়া হলো। তারা সেগুলো খেয়ে কিছু জিজ্ঞাসা করতে যাবে তার আগেই সেখানে আরেকটা গাড়ি আসলো। তাদের সেই গাড়িতে তুলে দিয়ে আগের গাড়িটা চলে গেল। আবার সেই ভয়ঙ্কর যাত্রা। এভাবে করতে করতে 4টা গাড়ি পরিবর্তন করানো হলো। প্রায় 3টা দিন গাড়ির ভিতরেই কাটলো। তার শ্বাস নিতে না পেরে কয়েকজন তো মাঝপথে বেহুশ হয়ে গেল। এরপর যখন রাস্তায় গাড়ি পরিবর্তনের সময় তাদের সামান্য খাবার দেওয়া হতো, তখন সেই লোকগুলো হুঁশ ফিরে পেত। 3 দিন এভাবে কাটার পর তারা নতুন একটা জায়গায় এসে পৌঁছালো। তারা নেমে দেখে চারিদিকে শুধু জঙ্গল। তারা কোথায় এসেছে কেউ কিছুই জানে না। তিহাম এগিয়ে গেল গাড়ির দিকে, কিন্তু সেখানে মিরাজ নামের লোকটা নেই। শুধু একজন ড্রাইভার আর তার সহযোগী আছে, দুজনেই ভিনদেশী। তিহাম অনেক কষ্টে সেই ড্রাইভারকে কোনো মতে বোঝালো যে তারা কোথায় এসেছে। লোকটা তখন কি উত্তর দিয়েছিল সেটা তিহাম বুঝলো না। এরপর আরিফ লোকটার সাথে বেশ কিছুক্ষণ কথা বলার পর তিহামের কাছে এসে বলল, ও বোঝাতে চাচ্ছে আমরা এখন ক্রোয়েশিয়ার কাছাকাছি চলে এসেছি, কিন্তু এখান থেকে বের হওয়ার কোনো উপায় আমাদের নিজেদের খুঁজে বের করে নিতে হবে। আমাদের যে এখানে পাঠিয়েছিল সে নাকি বলেছে এখানে একটা গাড়ি আমাদের জন্য অপেক্ষা করবে, কিন্তু এখানে কেউ আমাদের নিতে আসেনি, তাই তারা আমাদের এখানে ফেলে চলে যাবে। আমিও তো সেটাই ভাবছি। দাঁড়াও, আমি ওকে একটু জিজ্ঞেস করে দেখি ও যদি কিছু বলতে পারে। এরপর আরিফ আরো একবার সেই ড্রাইভারের কাছে গেল, গিয়ে তার কাছে কিছুক্ষণ কাকুতি মিনতি করলো। তখন ড্রাইভারটা আরিফকে কিছু একটা বলল। আরিফ তখন তিহামের কাছে এসে বলল, তিহাম ড্রাইভার বলেছে এখান থেকে আমাদের বেরোনোর কোনো পথ নেই। যদি যেতে চাই তাহলে হয় সমুদ্র দিয়ে যেতে হবে ইতালিতে, সেখান থেকে পরে ফ্রান্সে। আর গাড়ির ব্যবস্থা করতে হলে মোটা অঙ্কের টাকা দরকার। কিন্তু আমরা সমুদ্র দিয়ে কিভাবে যাব? এটা তো আর পুকুর না যে সাঁতরে পার হয়ে যাব। আমরা সমুদ্রে নামার পর যদি বড় ঢেউ আসে তাহলে তো আমাদের সবাইকে মরে পড়ে থাকতে হবে। কিন্তু আমাদের তো আর কোনো উপায় নেই। এখানেও বেশি সময় থাকা যাবে না। এটা বর্ডারের কাছাকাছি এলাকা, যখন তখন আর্মি আসতে পারে। সেই ড্রাইভারও তার সঙ্গী সহ গাড়ি নিয়ে চলে গেল। তিহাম সহ বাকিরা সবাই বসে চিন্তা করছে কি করবে। সবাই যার যার পরিবারের চিন্তা করে কান্না করছিল। এদিকে তিহাম একটা গাছে হেলান দিয়ে বসে মনে মনে তার ভাইকে বলছিল, কেন এমনটা করলে ভাইয়া? তুমি যদি আমাকে মেরে ফেলতে চাইতে তাহলে দেশেই মেরে ফেললে না কেন? এভাবে রাস্তায় রাস্তায় ঘুরে তো আমাকে মরতে হতো না, অন্তত নিজের দেশে মরতে পারতাম। একটা দিন তারা ওই ভয়ঙ্কর জায়গায় কাটালো। পরদিন তারা সবাই মিলে হাঁটতে লাগলো অজানা গন্তব্যের উদ্দেশ্যে। ড্রাইভার বলেছিল এখান থেকে ঘন্টা 2 হাঁটলেই নাকি একটা শহর আছে। তারা বেশ ক্লান্ত, তবুও শেষ পর্যন্ত পৌঁছালো ওই শহরে। কিন্তু ওখানে তো সবাই অপরিচিত, তাদের ভাষা বোঝা অসম্ভব। শেষ পর্যন্ত খুঁজতে খুঁজতে তারা একটা ভারতীয় লোকের সন্ধান পেল। লোকটাকে তারা তাদের সমস্যার কথা খুলে বলতেই ওই লোকটা বেশ খুশি মনে তাদের সবাইকে তার বাসায় নিয়ে গেল। এরপর তাদের পুরো কাহিনী শুনে বলল তাদেরকে সমুদ্র পাড়ি দেওয়ার জন্য বুটের ব্যবস্থা করে দিবে সে। এরপর লোকটা বেশ ভালোই আপ্যায়ন করলো তাদের। রাতে লোকটার কাছ থেকে বিদায় নিয়ে যখন বেরিয়ে যাবে তখন আরো বেশ কয়েকজন বাঙালির সাথে তাদের সাক্ষাৎ হলো। ওই ব্যক্তির কল্যাণে তাদের অনেকেই বাংলাদেশি, আবার কয়েকজন কলকাতা বা তার আশেপাশের লোক। এই 10-12 জন লোক তারা সবাই একই বাসায় থাকেন। তাদের সবার কথা মতো রাতের অন্ধকারে একটা ছোট বুটে চেপে তিহাম সহ বাকিরা সমুদ্রপথে রওনা হলো। কিন্তু কিছু দূর যেতেই ঘটলো বিপত্তি। বেশ কয়েকটা স্পিড বোট এসে তাদের ছোট বোটটাকে ঘিরে ধরলো। গভীর সমুদ্রে এমনিতেই গাছ ছমছমে পরিবেশ, তার মধ্যে এই অজানা মানুষগুলো তিহামের কাছে ছোট একটা টর্চের মতো লাইট ছিল, সেটা মারলো ওই স্পিড বোটের উপরে। কিন্তু এরাই তো সেই লোক যারা তাদের আপ্যায়ন করেছিল। এই লোকগুলোই তো তাদের বোট ম্যানেজ করে দিয়েছিল। তাহলে কি আবার সমুদ্রপথে আটকানোর মানে কি?
তিহামকে লাইট জ্বালাতে দেখে স্পিডবোট থেকে একটা লোক গুড়ি চালালো। তিহাম আগেই লাইট অফ করে ফেলেছিল, তবে এতটুকু বুঝতে পেরেছে যে তার পাশ থেকে কেউ একজন ছিটকে সমুদ্রে পড়েছে। দেখতে দেখতে তাদেরও খুব কাছে চলে আসলো স্পিডবোটগুলো। এরপর তাদের সবাইকে একে একে আলাদা স্পিডবোটে তোলা হচ্ছিল। তখন তিহামদের হাত ধরে তিহাম একজনকে বলতে শুনে, বস, আমাদেরকে তো আজকে আর কোনো কাজ করতে হবে না। ফ্রিতে এতগুলো মানুষকে পেয়ে গেলাম। এদেরকে ব্ল্যাকমেইল করে ফ্যামিলির কাছ থেকে টাকা পাওয়া যাবে, আর না হলে মাফিয়াদের কাছে বিক্রি করে দিব। সেটাই তো ভাবছি রে, এত মেঘ না চাইতেই তিহাম তাদের কথা শুনে অনেক ভয় পেয়ে গেল। তারা সবাইকে নিয়ে তীরের দিকে যেতে লাগলো। অর্ধেক পর যেতেই একটা বড় নৌকা আসলো। সেখানে তাদের সবাইকে স্পিডবোট থেকে নৌকায় তুলে দেওয়া হলো। তাদের সবাইকে নৌকার একটা কোণায় রেখে বাঁধা হয়েছে গোল করে। তখন তিহাম আরিফের কানে কানে বলল, ভাই সেই তো মরবো, তাহলে একটু শেষ চেষ্টা করে দেখব। কিন্তু কিভাবে সম্ভব তিহাম? আমরা কিভাবে ওদের সাথে লড়াই করব? আমরা যদি একত্রে থাকি তাহলে কিছুই অসম্ভব নয়। ওরা 10 জন আর আমরা 19 জন। ওদের হাতে হয়তো অস্ত্র আছে, কিন্তু আমাদের ভিতর জীবনের শেষ যুদ্ধের শক্তি আছে। ওরা আমাদের কিছুই করতে পারবে না। তাহলে আর দেরি কেন করছো? চলো আমরা যুদ্ধ করি। বলেই তারা সবাই একসাথে ঝাঁপিয়ে দড়িটা ছিঁড়ে ওই লোকগুলোর উপরে আক্রমণ করলো। তখন কিছুক্ষণ ধস্তাধস্তি আর গোলাগুলির পরই হঠাৎই একটা আঘাত এসে তিহামের মাথায় লাগে। রাইফেলের পিছন দিক দিয়ে কেউ বেশ অচরে তার মাথায় আঘাত করে। সে ধপাস করে নৌকা থেকে পানিতে পড়ে যায়। এরপর আর কিছু মনে নেই। তার জ্ঞান ফিরল তখন অপরিচিত একটা জায়গায় শুয়ে আছে। আশেপাশে তাকিয়ে কাউকে দেখতে পেল না। তার ভীষণ ভয় হতে লাগলো। কিছুক্ষণ চারিদিক তাকিয়ে বুঝলো সে হসপিটালে আছে। তাকে কে এখানে নিয়ে আসলো? তিহাম আশেপাশে আরো একবার যখন কাউকে দেখতে পেল না, তখন চোখ বন্ধ করে শুয়ে থাকলো। এই যে, হ্যালো মিস্টার, আপনি কি বাঙালি? তিহাম চোখ মেলে সামনে তাকাতেই একটা সুন্দরী মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হয়। আরো অবাক করা ব্যাপার হলো মেয়েটা শুধু বাংলাতেই কথা বলছে। তিহাম তখন আস্তে আস্তে জবাব দেয়, জি, আমি বাঙালি। আমি আগেই জানতাম বাঙালি ছাড়া এই কাজ আর কেউ করতে পারে না। কি দরকার ভাই এত কষ্ট করে এই দেশে আসার? আর আসলেনি যখন, তাহলে এখান থেকে পালিয়ে অন্য দেশে যাওয়ার চেষ্টা করাটাই বা কি দরকার? চলে আসছেন ভালো কথা, এখানে থাকেন, যা ইনকাম হয় তা নিয়ে সন্তুষ্ট থাকেন। এত লোভ করার কি দরকার? একমাত্র আমাদের বাঙালিদের মধ্যে লোভের স্বভাব বেশি। তিহাম চুপচাপ মেয়েটার কথা শুনে যাচ্ছে। মেয়েটা একদম বকবক করেই যাচ্ছে। তিহাম শুধু চুপচাপ শুনছে। তখন মেয়েটা তিহামের দিকে তাকিয়ে আঙুল নাড়াতে নাড়াতে বলল, কাল যদি আমি আর আমার বান্ধবী ওখানে না যেতাম, তাহলে কি আপনাকে পেতাম? ওখানেই তো সমুদ্রের তীরে মরে পড়ে থাকতেন, আর আপনার পরিবার দেশে আপনাকে খুঁজে মরতো। তিহাম এবার নিশ্চিত হয় এই মেয়েটাই তাকে উদ্ধার করে এখানে নিয়ে এসেছে। কিন্তু তার বাকি সঙ্গীরা কোথায়? বেশি কিছুক্ষণ দম ধরে এসব ভাবছিল তিহাম। আর মেয়েটা বেশ রেগে তার সাথে বকবক করছিল। কিন্তু তিহামের এইসব বোধগম্য হলো না। একটু পরে একজন ভদ্রমহিলা আসলেন খাবার নিয়ে। তিহাম তাকে না চিনলেও একটু বুঝতে পারলো এরা সবাই তার শুভাকাঙ্ক্ষী। কেউ তাকে বিপদে ফেলতে চায় না। মায়ের বয়সী ভদ্রমহিলাকে দেখে মনে শান্তি অনুভব করলো তিহাম, কারণ দেশে থেকে আসার পর বড্ড অসহায় লাগছিল নিজেকে। ভদ্রমহিলা তিহামের কাছে এসে বললেন, বাবা, তোমার এখন শরীর কেমন অবস্থা? গতকাল রাতে আমার মেয়েও তার বান্ধবী তোমাকে পেয়েছে। সমুদ্রের তীরে নাকি পড়েছিলে। রাতে একবার এসে তোমাকে দেখে গিয়েছিলাম। ভাবলাম দেশ থেকে এসেছো, এসব খাবারে তুমি হয়তো অভ্যস্ত নও, তাই নিজের হাতে রান্না করে নিয়ে আসলাম। তিহামের চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল। একজন অপরিচিত মানুষের জন্য তাদের এত চিন্তা। তিহামকে কাঁদতে দেখে ভদ্রমহিলার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, তোমার কি কোথাও কষ্ট হচ্ছে বাবা? নাকি তোমার গন্তব্যে পৌঁছতে পারোনি বলেই কান্না করছো? ভয় পেও না বাবা, যদি ভাগ্যতে আল্লাহ লিখে রাখেন তাহলে তুমি তোমার গন্তব্যে পৌঁছতে পারবে। এখন হয়তো তোমার কপালে নেই, তাই এই পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে। তিহাম চুপচাপ শুনল সবকিছু। ভদ্রমহিলা তাকে খাবার খাইয়ে দিলেন। রাতে বিশ্রাম নেওয়ার আর চিকিৎসায় মোটামুটি সুস্থ অনুভব করছে সে। মাথায় হালকা ব্যথা এখনো হচ্ছে, কিন্তু এখন সে যাবে কোথায়? সে যখন এসব চিন্তা করছিল তখনই সেই মেয়েটা তার সামনে বসে বলল, এই যে মিস্টার, এদিকে তাকান। এই দেশে কি আপনার কোনো আত্মীয় স্বজন আছে? দেখে তো মনে হচ্ছে না এই দেশের ভাষা জানেন। এখন হসপিটাল থেকে কোথায় যাবেন? তিহাম চুপ করে গেল। সত্যি তো, সে এখন যাবে কোথায়? তার যাবার তো কোনো জায়গা নেই, আর দেশে ফিরে যাবে সেই সামর্থ্যও নেই। শরীরে হসপিটালের পোশাক, নিজের পোশাকটাও পর্যন্ত আর কাছে নেই।
তিহাম তখন কাঁদতে লাগলো। এটা দেখে মেয়েটার মা তিহামকে জড়িয়ে ধরে বলল, ভয় পেও না বাবা, কি হয়েছে আমাদের খুলে বলো, আমরা তোমাকে সহযোগিতা করব। তোমাকে এখানে কে নিয়ে এসেছে? তিহাম একটু সময় নিয়ে বলতে শুরু করলো তার সাথে ঘটে যাওয়া সব ঘটনা। সব শুনে মেয়েটা আর তার মা হয়ে তিহামের দিকে তাকিয়ে আছে। ভদ্রমহিলা রীতিমতো কান্না করে দিয়েছেন এমন কাহিনী শুনে। মেয়েটা তার মায়ের সাথে চোখের ইশারায় কিছু একটা বলল। তখন সেই ভদ্রমহিলা তিহামের হাত ধরে বললেন, দেখো বাবা, তুমি তো এই দেশে লিগ্যাল নাও, পালিয়ে এসেছো। পুলিশ তো তোমাকে পেলেই ধরে নিবে। তুমি এক কাজ করো, তুমি আমাদের সাথে চলো। আমার স্বামী এখানকার সরকারি কর্মকর্তা, আর আমরা বেশ অনেক বছর থেকেই এখানে থাকি। তুমি আমাদের সাথে কয়েকদিন থাকো, এরপর যদি সম্ভব হয় তাহলে তুমি তোমার পছন্দ মতন দেশে চলে যাবে। আর যদি দেশে ফিরে যেতে চাও তাহলেও সেটা পারবে। আন্টি, আপনারা আমাকে বাঁচিয়েছেন, এর জন্যই আমি কৃতজ্ঞ। আমি আর আপনাদেরকে কষ্ট দিতে চাই না। এই যে হ্যালো মিস্টার, ভদ্রতা দেখাতে হবে না। আপনি এখান থেকে যাবেন কোথায়? আপনার তো যাবার কোনো জায়গা নেই, তাই এসব ভদ্রতা না করে সোজা আমাদের সাথে চলেন। তিহাম খানিকটা লজ্জা পেল মেয়েটার কথায়। সত্যি তার হাতে এখন একটাই রাস্তা খোলা আছে। সে মা মেয়ের সাথে যেতে লাগলো গাড়িতে করে। তারা তিহামকে শপিংও করিয়ে দিল। তিহামের ভীষণ লজ্জা লাগছিল। সব শেষ করে যখন তিহামকে বাসায় নিয়ে যাওয়া হলো তখন তিহাম কিছুটা অবাক হলো। আশেপাশে আরো বেশ কয়েকটা বাসা, সবাই কম বেশি বাঙালি। ওই মহিলা বললেন এ দেশের অবস্থান করা বেশিরভাগ বাঙালি নাকি এই জায়গায় থাকেন। তিহামকে একটা রুম দেওয়া হলো। তিহাম চুপচাপ সেখানে শুয়ে পড়ল। সন্ধ্যার পর মহিলার স্বামী আসলেন। তিহাম তার সাথে দেখা করলো। তিনিও বেশ ভালো মনের মানুষ। এখানকার একটা ব্যাংকের বেশ বড় মাপের কর্মকর্তা তিনি। সন্ধ্যায় তিহাম রুমে বসেছিল, তখন সেই মেয়েটা আরো একটা মেয়ে তার হাতে কফি নিয়ে আসলো। দুজনেই তিহামের সামনে বসলো। এরপর তিহামের হাতে একটা কফির কাপ ধরিয়ে দিয়ে বলল, আপনার সাথে পরিচয় হলো না। আমি মেহজা বিন রাফা, এখানকার একজন সাংবাদিক। আর ও হচ্ছে আমার বান্ধবী নাফিসা, ও একজন ফ্যাশন ডিজাইনার। আমরা দুজন কালকে আপনাকে পেয়েছিলাম। আপনার নাম কি? জি, আমি তিহাম। ও, সুন্দর নাম। শোনেন, আপনার সাথে যে এত বড় একটা ঘটনা ঘটে গেছে আমরা জানতাম না, তাই আপনার সাথে সকালে একটু কড়া ভাষায় কথা বলে ফেলেছি। গতকাল আমি আর আমার বান্ধবী দুজনের আপডেট ছিল, সেই জন্য ভেবেছিলাম রাতে ঘুরতে যাব। আর ঘুরতে গিয়ে তো শেষে আপনার কাহিনী। বুঝলাম। আপনাদের দুজনের কাছে আমি কৃতজ্ঞ। তা আপনারা কত বছর থেকে এখানে আছেন? আমার বাবা আজ থেকে 30 বছর আগে এখানে এসেছিলেন। আমাদের দেশের বাড়ি সিলেটে। প্রথমে বাবা একাই ছিলেন, এরপর আমাদের নিয়ে আসলেন। আমাদের আসে প্রায় 15 বছর হয়ে গেছে। আর আপনি? আমিও সিলেটেরই মেয়ে, তবে আমি জন্মসূত্রে এখানকার নাগরিক। আমার বাবা মা অনেক আগে এখানে এসেছিলেন, তখন শুধু আমার বড় ভাইয়া ছিল। আমি এখানে আসার পর হয়েছি। খুব ভালো। তা মিস্টার, এখন প্ল্যান কি? দেশে ফিরে যাবেন নাকি আবার এখান থেকে পালানোর ট্রাই করবেন? তিহাম চুপ করে গেল। সে কি করবে এখন তো নিজেই ঠিক করেনি। তার থাকার কারণে কি কোনোভাবে এই মেয়ে বিরক্ত হচ্ছে? তিহাম বুঝলো না সেটা। তবে সে কারোর বিরক্তির কারণ হতে চায় না। তাকে চুপ থাকতে দেখে রাফা আবার বলে উঠল, আমার পালানোর কথা শুনে মন খারাপ করবেন না। আসলে আমাদের দেশের মানুষ যেখানেই যায় সেখানে একটা না একটা ঝামেলা তৈরি করে। সব দেশে অর্থনীতি সমান থাকবে না, এটাই স্বাভাবিক। আর সবার ভাগ্যও সমান থাকে না। অনেকে এই দেশগুলোতে আসে যেগুলো বর্ডার ইউরোপের উন্নত অর্থনীতির দেশগুলোর কাছাকাছি, এরপর এখান থেকে পালিয়ে যায়। এর কারণে এদেশের মানুষের মনে আমাদের দেশের প্রতি একটা খারাপ ধারণা তৈরি হয়, যার ফলে এখানে থাকা মানুষদেরকেও এই দেশের মানুষ বিশ্বাস করতে পারে না। তাই আমার খুব রাগ হয় এরকম লোভী মানুষদের দেখলে, যারা এখানে এসে অন্যান্য দেশে পালাতে চায়। তিহাম হালকা হাসলো। মেয়েটা কথা অযুক্তি নয়। এরপর নাসিফা আর রাফার সাথে তিহামের বেশ ভাব জমে গেল। তিনজন লম্বা সময় গল্পও করলো। কিন্তু রাত হতেই তিহামের মাথায় আবারও সেই চিন্তা জেগে বসলো। এখানে সে কতদিন থাকবে? একটা সময় তো তাকে চলে যেতেই হবে। কিন্তু সে কোথায় যাবে? বাড়িতে গেলে তো আবার সেই ভাইয়া ভাবিদের অত্যাচার। আর এখানে থাকার তো কোনো সুযোগই নেই, কারণ তার কাছে কোনো লিগ্যাল ডকুমেন্ট নেই। সে এখানকার একজন অবৈধ নাগরিক। পুলিশ সুযোগ পেলেই তাকে গ্রেফতার করতে চাইবে। এমনভাবে তিহাম 1 সপ্তাহ কাটিয়ে দিল অপরিচিত এক পরিবারের সাথে, যাদের সাথে তার কোনো রক্তের সম্পর্ক নেই। কিন্তু এই মানুষগুলোই এখন তার আত্মার চেয়েও আপন হয়ে গেছে। আজ যখন তিহাম নাস্তা করতে বসলো তখন রাফার বাবা বলল, দেখো বাবা তিহাম,
আমরা তোমার এখানে থাকা নিয়ে চিন্তিত না। তুমি দেশের মানুষ, তোমাকে দেখলে শান্তি লাগে। আমরা তোমাকে যতটুকু পারি সহযোগিতা করার চেষ্টা করব। কিন্তু তুমি যে নিজে কিছু একটা করতে চাও বা ভালো কোনো দেশে যেতে চাও, তাহলে তোমার মোটা অঙ্কের টাকার প্রয়োজন। এখানে জীবনযাত্রার মান অনেক উন্নত, তা অনেক টাকা পয়সার প্রয়োজন। তোমাকে একটা কাজের ব্যবস্থা করে দিতে পারবো। এখানকার অনেকে আছে যাদের সিটিজেনশিপ নেই, তারা এইসব ব্ল্যাক মার্কেটে কাজ করে। তুমি এখানে কাজ করে নিজের জন্য কিছু সঞ্চয় করো, ভবিষ্যতে কাজে আসবে। কথাটি শুনে তিয়াম ভীষণ খুশি হলো। সে এটাই চাইছিল, অন্তপক্ষে তার নিজের খরচটা যদি সে নিজেই ইনকাম করে চালাতে পারে, তাহলে নিজের মাথার উপরে যে বোঝা চেপে আছে সেটা কিছু হলেও হালকা হবে। সে খুশি হয়ে বলল, যদি আমাকে কাজের ব্যবস্থা করে দেন তাহলে আমি কৃতজ্ঞ থাকব। আমার নিজেরও এইভাবে বসে থাকতে ভালো লাগছে না। পরদিন রাফার বাবা তিয়ামকে একটা রেস্টুরেন্টে চাকরির ব্যবস্থা করে দেন। এই রেস্টুরেন্টের ম্যানেজার একজন বাঙালি, তাই অসুবিধা তেমন একটা হলো না। তিয়াম এখানে কাজ শুরু করলো। সময় চলমান। তিয়াম, রাফা, নাসিফা এরা তিনজন এখন বেস্ট ফ্রেন্ড। তিনজন একসাথে হলে আড্ডা বেশ জমে ওঠে। আজ তারা তিনজন আবার এসেছে সেই বিচে যেখানে তিহামকে পাওয়া হয়েছিল। রাফা আর নাসিফা দূরে ছবি তুলতে ব্যস্ত। এদিকে তিহাম সমুদ্রের পানিতে পা ভেজাতেই মনে পড়ে তার সাথে আসা মানুষগুলোর কথা। 20 জন মানুষ তারা একসাথে বের হয়েছিল, কিন্তু আজ তিহাম একা এখানে দাঁড়িয়ে আছে। বাকিরা সবাই হয়তো মারা গেছে, আবার হয়তো সবাই বেঁচেও থাকতে পারে, কিন্তু তারা হারিয়ে গেছে তিহামের থেকে অনেক দূরে। তিহামের আজ মনে পড়েছে তার পরিবারের কথা। তার মা কেমন আছেন জানতে ইচ্ছা করছে প্রচন্ড। আদিবা কি তার প্রিয় মানুষের বিয়ে করতে পেরেছে নাকি না, সেই চিন্তাও তিহামকে ঘিরে কাটছে। তিহামকে এক মনে সমুদ্রের পানিতে তাকিয়ে থাকতে দেখে রাফা তার পাশে দাঁড়িয়ে বলল, কি মিস্টার, বইয়ের কথা মনে হচ্ছে নাকি? হঠাৎই রাফার কণ্ঠে তিয়ামের হুঁশ ফিরে। ইতিমধ্যেই নাসিফাও এসে উপস্থিত। নাসিফা মজা করেই বলল, আরে তিহামের চোখ কি আর দেশি মেয়েদের দিকে পড়ে আছে নাকি? আমাদের তিহাম তো এখন বিদেশি মেয়ের পেছনে পড়েছে। রাফা, তুই জানিস তিহামের রেস্টুরেন্টে 3টা মেয়ে কলিগ আছে, সবগুলো তিহামের ওপর ফিদা। আরে দূর, কি বলো এসব? আমার সাথে ওদের কাজের বাইরে কোনো কথাই হয় না। তাহলে এখানে একা একা দাঁড়িয়ে কি করছো? তিয়াম কিছুটা থমকে গেল, এরপর মাথা নিচু করে বলতে লাগলো, এই জায়গায় আসলেই আমার আগের দিনগুলোর কথা মনে পড়ে যায়। আমার সাথে আসা মানুষগুলো বেঁচে আছে নাকি সমুদ্রের এই উত্তাল ঢেউয়ের সাথে তারা হারিয়ে গেছে সেটাও জানি না। আজ আমার বউ অন্য একটা ছেলের সাথে হয়তো সুখে সংসার করছে, কিন্তু আমি কি আবার কখনো দেশের মাটিতে পা রাখতে পারবো সেটাও জানি না। আমার মায়ের শরীর কেমন আছে সেটা জানতে বড্ড ইচ্ছে হয় মাঝে মাঝে। আবার কখনো জানতে ইচ্ছে করে আদিবা কি আমাকে ছেড়ে তার প্রিয় মানুষকে বিয়ে করে সুখী আছে, তার কি একটাবারও আমার কথা মনে হয় না? তিহামের কথা শুনে রাফা, নাসিফা দুজনেরই মন খারাপ হয়ে গেল। তিহামকে তারা যত পারে অতীত থেকে দূরে রাখতে চায়, কিন্তু মানুষ চাইলেই কি তার অতীত ভুলতে পারে নাকি? নাসিফা তিহামের হাত ধরে বলতে লাগলো, দেখো তিহাম, তোমার সাথে যা হয়েছে সেটা অন্যায়, কিন্তু তোমাকে এখানে থেকে থাকতে চলবে না। সামনে তোমার লম্বা একটা জীবন পড়ে আছে, আর ওই মেয়ে যদি তোমাকে ডিভোর্স দিয়ে সুখে থাকতে পারে, তাহলে তুমি কেন ওকে মনে রেখে কষ্ট পাচ্ছ? আরে ইয়ার, জীবনটা তো সিনেমার স্ক্রিপ্ট না যে তোমাকে একজন কষ্ট দিয়ে চলে যাবে আর তুমি সারা জীবন তার অপেক্ষা করবে। এটা বাস্তবতা। ওই মেয়েকে ভুলে গিয়ে লাইফটা এনজয় করো। তিহাম মুচকি হাসলো দুজনের কথা শুনে। নাফিয়া তখন তিহামকে টানতে টানতে বলল, চল, 2 দিন আগেই তো স্যালারি পেয়েছিস, এখন আমাদের দুজনকে তুই খাওয়াবি। ভালো কথা মনে করেছিস। তোমার তো উচিত আমাদের দুজনকে ট্রিট দেয়া। আমরা তোমাকে কত হেল্প করি। আমি কি না করলাম যে খাওয়াবো না? চলো, আজ যা বলবে তাই খাওয়াবো। তিহামের কথা শুনে দুজনে বেশ খুশি হলো। তারা তিনজন খাওয়া দাওয়া করে বেশ রাত করে বাসায় ফিরল। এভাবে তিহামদের দিন কাটলো রাফার পরিবারের লোকজনের সাথে। রাফা বা তার পরিবার হোক কিংবা নাসিফা, তিহাম তো একটা জিনিস এখানে এসে বুঝেছে যে এখানকার সবাই নিজেদের কাজ নিয়ে বড্ড সিরিয়াস। পুরো সপ্তাহে 2 দিন অফ ডে থাকে, ওই 2 দিন তারা একসাথে আড্ডা দেয়। রাফার বাবা মা তিহামকে খুব স্নেহ করেন। বেশ কয়েক মাস কেটে গেছে এভাবেই। লাস্ট কয়েক মাস থেকে তিহাম লক্ষ্য করেছে তার প্রতি রাফা একটু বেশি সিরিয়াস। আজকাল নাফিসার সাথেও বেশি কথা বলে না রাফা, তিহামের উপরে রাগ দেখায়। তিহাম বুঝে না রাফার এই অতিরিক্ত কেয়ার মানে কি। মেয়েটা কি তবে তাকে নিয়ে কিছু ফিল করে? ওদিকে রাফা এই কয়েক মাস তিহামের প্রতি বড় দুর্বল হয়ে পড়েছে। এমনিতেই বাবা মা বিয়ের জন্য চাপ দিচ্ছেন, কিন্তু রাফার এই সাদা চামড়ার ছেলেদের উপরে বিশ্বাস নেই। এদের চরিত্রের কোনো ঠিক থাকে না। তাই রাফা ভেবেছিল দেশে গিয়েই বিয়ে করবে,
কিন্তু তিহামের সাথে ফ্রেন্ডশিপ হওয়ার পর থেকে সে তিহামের প্রতিটা আচরণ বেশ নজর দিয়ে দেখেছে। ছেলেটা একদম গম্ভীর স্বভাবের, কথাবার্তা হোক বা চরিত্র সব মিলিয়ে রাফা যেরকম চায় একদম সেরকম ছেলে তিহাম। কিন্তু একটাই সমস্যা, তিহামের আগে একবার বিয়ে হয়েছিল, সেটা কি তার পরিবার মেনে নিবে? রাফা নিজের মনের ইচ্ছাটা মনে চেপে রাখে আরো বেশ কয়েকদিন। শেষে যখন দেখলো তার পক্ষে আর সব লুকিয়ে রাখা সম্ভব নয়, তখন রাফা তার মা বাবার সাথে আগেই বিষয়টা নিয়ে কথা বলতে চাইলো। রাফা তার মা বাবার সামনে গিয়ে বসে বলল, বাবা মা, তোমাদের সাথে আমি কিছু কথা বলতে চাই। কি কথা বল? তোমরা তো আমাকে অনেক দিন ধরে বিয়ের কথা বলছিলে, কিন্তু আমার মনের মতো কাউকে পাচ্ছিলাম না, সেই জন্য বিয়েতেও রাজি হচ্ছিলাম না। তবে এবার মনে হচ্ছে আমার পছন্দের একজনকে পেয়ে গেছি। রাফার এমন কথা শুনে তার বাবা মা দুজনেই অনেক খুশি হন। তারা অনেক দিন ধরে রাফার বিয়ের চেষ্টা চালিয়ে যাচ্ছেন, কিন্তু মেয়ের কিছুতেই বিয়েতে রাজি হচ্ছিল না। রাফার বাবা তখন উচ্ছ্বসিত হয়ে বললেন, কে সেই ছেলে? তাড়াতাড়ি নাম বল, আমরা তার পরিবারের সাথে কথা বলে। সে কি আমাদের এলাকার কেউ? রাফা তখন কিছুটা লজ্জা পেয়ে বলল, হ্যাঁ বাবা, সে আমাদের সাথেই থাকে। আমি তিহামকে বিয়ে করতে চাই। আমি জানি তোমরা হয়তো এতে আপত্তি করবে, কিন্তু আমার কাছে মনে হয় যে ওকে বিয়ে করলে আমি সুখী হতে পারবো। রাফার এমন কথায় তার বাবার মুখটা কালো হয়ে গেল। হঠাৎ স্বাভাবিক, যে ছেলেটাকে তারা এখানে আশ্রয় দিয়েছে সেই ছেলেকেই কিনা তার মেয়ে বিয়ে করতে চাইছে। তবে রাফার মা মনে মনে খুশি হলেন। তিনি তিহামকে ভীষণ পছন্দ করেন, এমন একটা ছেলেকেই তিনি তার মেয়ের জামাই হিসেবে চেয়েছিলেন। রাফার বাবা তখন তীব্র আপত্তি করে বললেন, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি এত উচ্চশিক্ষিত আর এখানকার এত ভালো চাকরি করছো, আর তুমি কেন বিয়ে করতে যাচ্ছ এমন একটা ছেলে যার কোনো ঠিকানা পর্যন্ত নেই? আর ওই ছেলে কত বড় সাহস আমার বাড়িতে আশ্রয় নিয়ে আমার মেয়েকে বিয়ে করতে চাইছে? বাবা প্লিজ, তুমি এরকম বলো না। তিহাম এই ব্যাপারে কিছুই জানে না। আমি চাইছিলাম আগে তোমাদের সাথে আলোচনা করতে। বাবা, আমি জানিও এখনো ভালো কোনো চাকরি করে না, তবে আমার কাছে এখানকার দুশ্চরিত্র ছেলেদের থেকে ওকে ভালো মনে হয়েছে। আর আমাদের টাকা পয়সার কি দরকার বাবা? আল্লাহ তো আমাদের যথেষ্ট দিয়েছেন, তাহলে আমাদের কি উচিত না একজন সৎ জীবনসঙ্গী বেছে নেওয়া? মেয়ে তো খারাপ বলেনি। আমাদের টাকা পয়সার কি দরকার? ছেলে যদি ভালো হয় তাহলে আমাদের মেয়ে সারা জীবন সুখী থাকবে। আর টাকা দেখে যদি একটা খারাপ ছেলের হাতে মেয়ে তুলে দিই, তাহলে মেয়েটা সারা জীবন কষ্ট করবে। কিন্তু ওই ছেলে তো আরো একবার বিয়ে হয়েছিল। হ্যাঁ বাবা, আমি জানি ওর আগে একবার বিয়ে হয়েছিল, কিন্তু সেই মেয়েটা তো ওকে ছেড়ে গেছে। এখানে তো ওর কোনো দোষ নেই, সে তো ইচ্ছে করে আমাকে ডিভোর্স দেয়নি। তোমরা প্লিজ আপত্তি করো না। আমার জীবন, আমি চাই না আমার মা বাবার অমতে বিয়ে করতে, তাই তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো। রাফার বাবা বেশ চিন্তায় পড়ে গেলেন। তিনি এখন কি বলবেন? রাফার মা স্বামীকে বোঝাতে লাগলেন। অবশেষে রাফার বাবা রাফাকে জড়িয়ে ধরে বললেন, ঠিক আছে মা, তোর যদি মনে হয় তুই তিহামকে বিয়ে করলে সুখে থাকবি, তাহলে আমার কোনো আপত্তি নেই। তুই ওর সাথে কথা বলতে পারিস। লাভ ইউ বাবা, আমি জানতাম তুমি আমার ইচ্ছেকে মূল্যায়ন করবে। এরপর রাফা নাসিফাকে ব্যাপারটা জানায়। নাসিফা শুনে তো ভীষণ খুশি। তার দুই বেস্ট ফ্রেন্ড বিয়ে করবে, এটাই তো অনেক। কিন্তু আসল কথা হচ্ছে তিহাম এখনো ব্যাপারটা কিছুই জানে না। সন্ধ্যার পর যখন তিহাম ডিউটি শেষ করে বাসায় ফিরল, তখন রাফাকে দেখে অবাক হয়ে বলল, কি ব্যাপার, আজকে কি কাজ নেই? সন্ধ্যার আগেই দেখছি বাসায়। না, আজকে ছুটি নিয়েছি। বাব্বা, তুমিও কাজে ফাঁকি দাও? ফাঁকি কই দিলাম, আজকে আমার লাইফের খুব গুরুত্বপূর্ণ দিন। তোমার বার্থডে তো 1.5 মাস আগেই চলে গেছে, তাহলে আজকে আবার কি? দুজনে কথা বলতে বলতে তিহামের রুমে চলে এসেছে। রাফা তিহামের কাছে এসে তিহামের গলা দুহাতে জড়িয়ে ধরে বলল, বার্থডে ছাড়া কি মানুষ সেই জীবনে আর কোনো স্পেশাল দিন থাকতে পারে না? অবশ্যই থাকতে পারে, কিন্তু সেটা কি? তিহাম রাফার হাতটা সরিয়ে দিতে চাইলে রাফা আরো শক্ত করে তিহামের গলা জড়িয়ে ধরে তিহামের মুখটা নিজের মুখের কাছে নিয়ে এসে বলে, তিহাম, তুমি কি কিছুই বোঝো না? তিহাম এবার ভয় পেয়ে গেল। রাফা কি তার সাথে খারাপ কিছু করবে? সে তোতলাতে তোতলাতে বলল, রাফা, কি করছো? ছাড়ো আমাকে, কেউ দেখে ফেললে খারাপ ভাববে। কেউ কিছু ভাবে না, আগে আমার প্রশ্নের উত্তর দাও। রাফা, তুমি করতে চাইছো, আমি সত্যিই বুঝতে পারছি না, প্লিজ এরকম করো না। রাফা এবার কিছুটা রাগ দেখিয়ে বলল, তিহাম, আমি এত ঘুরিয়ে পিছিয়ে কথা বলতে পারি না। আমার তোমাকে ভালো লাগে, আমি তোমাকে বিয়ে করতে চাই। তুমি কি আমাকে বিয়ে করবে? তিহাম যেটা সন্দেহ করেছিল সেটাই হয়েছে। এই মেয়েটা যে তাকে নিয়ে অন্য কিছু ফিল করছে তা তিহাম আগেই বুঝেছিল, কিন্তু তখন সেটাকে মনে ভুল মনে হলেও আজ আর কোনো সন্দেহই থাকলো না। তিহাম রাফার থেকে জোর করে নিজেকে সরিয়ে নিয়ে বলল, পাগল হয়ে গেছো? তোমার বাবা মা শুনলে আমাকে কি ভাববে একবার ভেবে দেখেছো? আমি তোমাদের বাসায় বিপদে পড়ে আশ্রয় নিয়েছি, আর তুমি এসব কথা বলছো? আমার পক্ষে তোমাকে ভালোবাসা সম্ভব না।
কেন সম্ভব না তিহাম? কারণ আমার অতীত, আমি আগেও একবার বিয়ে করেছি, আর এখন আমার অবস্থান আর তোমার অবস্থান আকাশ পাতাল পার্থক্য। রাফা তিহামের কথা শুনে তিহামের দিকে এগিয়ে আসলো। এরপর আবারও তিহামের হাত ধরে বলল, তুমি খামোখায় এত টেনশন নিচ্ছ। আমাকে এতটাও বোকা ভেবো না মিস্টার তিহাম। আমি আমার মা বাবার সাথে কথা বলেই তোমাকে এই প্রস্তাব দিয়েছি। এখন ডিসিশন তোমার। তিহাম ভীষণ চিন্তায় পড়ে গেল। রাফার প্রতি তারও একটা দুর্বলতা আছে, কিন্তু এর মানে তো এটা নয় যে এই বাড়িতে আশ্রয় নিয়ে এই বাড়ির মেয়েকেই বিয়ে করবে। দেখো রাফা, তোমার জন্য আমার চেয়ে হাজার গুণ ভালো ছেলে পাওয়া যাবে, আর আমার নিজের কোনো ঠিকানা নেই। তুমি আমাকে বিয়ে করে কেন নিজের জীবন বিপদে ফেলবে? এই মিস্টার, আমি যেটা বলেছি সেটার উত্তর দাও। আমাকে নিয়ে এত চিন্তা তোমার করতে হবে না। তুমি আমাকে বিয়ে করবে নাকি না, জাস্ট এটা বলো। না, কিন্তু বলা যাবে না তিহাম, আমার মেয়েকে আমি কোনোদিন কিছু দিইনি, এমন হয়নি, তাই রাজি হয়ে যাও। কথাটা বলতে বলতে রাফার বাবা মা আর নাসিফাও সেখানে হাজির হলো। তিয়াম এবার লজ্জায় পড়ে গেল। নাসিফা এসে তিয়ামের সামনে দাঁড়িয়ে হালকা হেসে বলল, কি রে, তলে তলে টেম্পো চালাও আর আমাকে একবারও বললি না? এত বড় ধোকা আমার সাথে। তিয়াম আর কি বলবে, অবশ্য সেও রাজি হলো। পরদিন থেকে বিয়ের তোড়জোড় শুরু হলো। দেশের বাইরে বিয়ে, সবারই যার যার কাজ আছে, তাই বড় আয়োজন চাইলেও সম্ভব না। 4 দিন পর ছোট পরিসরে তাদের দুজনের বিয়ে সম্পন্ন হয়। তিহামের নিজেকে বড্ড অসহায় লাগছিল। আগের বার যখন আদিবার সাথে তার বিয়ে হয় তখন কত আয়োজন ছিল, কত আত্মীয় স্বজন উপস্থিত ছিল, কিন্তু আজ তিহাম একা। রাতের বাসর ঘরে প্রবেশ করতেই তিহামের আরো অস্থিরতা শুরু হয়। নিজেকে কেমন জানি তার অপরাধী মনে হতে লাগলো। আদিবা তাকে ছেড়ে গেছে, তবুও আজ আদিবার প্রতি রাগ না হলেও উল্টো মেয়েটার কথা আরো মনে হতে লাগলো। সে চুপচাপ সোফায় বসে পড়ল। তিহামেকে এত অস্থির দেখে রাফা বিছানা ছেড়ে উঠে এসে তিহামের পাশে বসলো। এরপর তিহামের কাঁধে হাত দিয়ে বলল, কি হয়েছে তোমার? এত অস্থির দেখাচ্ছে কেন? আমাকে ক্ষমা করে দিও রাফা, আমি তোমাকে বিয়ে করে হয়তো তোমার জীবন নষ্ট করে ফেলেছি। আমার এখনো আদিবাকে মনে পড়ছে। আমার কেন জানি মনে হচ্ছে আমি তাকে ধোকা দিচ্ছি। আমি তোকে সত্যি ভালোবাসতাম। রাফা বুঝলো তিহামের মনের অবস্থা। সে রাগ অভিমান দূরে থাক, উল্টো তিহামকে নিজের বুকের সাথে চেপে ধরে বলল, তিহাম, আমি কখনোই তোমার জীবন থেকে আদিবাকে মুছে দিতে চাই না। আমি চাই তুমি আমাকে আমার মতো করে ভালোবাসো। তোমার অতীতে যা হয়েছে তা নিয়ে আমি কখনোই তোমার ভুল বুঝবো না। কিন্তু আমার তো উচিত ছিল তোমাকে বিয়ে করার আগে নিজের অতীতটাকে ভুলে যাওয়া। এটা ভুল তিহাম। মানুষ যখন নিজের অতীত ভুলে যায় তখন বেপরোয়া হয়ে যায়। হ্যাঁ, অতীতকে নিয়ে পড়ে থাকতে নেই, তবে অতীতকে একদম ভুলে যেতেও নেই। অতীত আর বর্তমানের সংমিশ্রণই আমাদের জীবন। তিহাম এবার শান্ত হলো। সে রাফাকে জড়িয়ে ধরলো। রাফা পরম আবেশে মিশে গেল তার প্রিয় মানুষের বুকে। তাদের এই রাত হয়ে থাকুক সারা জীবনের স্মৃতি। এরপর থেকে তিহাম আরো দায়িত্বশীল হয়ে গেল। তার জীবন এখন আর একা নয়, তার সাথে জড়িয়ে গেছে আরো একটা মানুষ। রাফা এখানকার বেশ নামকরা রিপোর্টারের সাথে এখানকার সিটিজেন। তাই রাফাকে বিয়ে করার বছর খানেকের মধ্যেই রাফা আর তার বাবার সুপারিশে তিয়াম ক্রোয়েশিয়ার সিটিজেনশিপ পেয়ে যায়। তিহাম প্রতিদিন এটারই স্বপ্ন দেখত, কারণ তার ভীষণ ইচ্ছা সে তার মায়ের জন্য কিছু করতে পারেনি জীবনে। এই শেষ বয়সে সে তার মাকে এখানে নিজের কাছে এনে রাখতে চায়। তিহাম দিন রাত এক করে পরিশ্রম করে যায়। রাফাও তার সাথে সবসময় সাপোর্ট দিয়ে গেছে। তিহামের লজ্জা লাগছিল নিজের শ্বশুরের বাসায় থাকতে। তার ইচ্ছা সে একটা ছোটখাটো ঘর কিনবে, সেটা হবে তার একান্তই নিজের। এখানে সে তার মাকে এনে রাখবে। টানা 3 বছর প্রচেষ্টার পর আজ তিহাম আর রাফা দাঁড়িয়ে আছে এয়ারপোর্টে। তিহামের তর্স হয়েছে না মাকে দেখার। তিহামকে এমন বাচ্চামো করতে দেখে রাফাও ভীষণ আনন্দ হচ্ছিল। সে তিহামের হাত জড়িয়ে ধরে বলে, তিহাম, বিশ্বাস করো, তোমার সাথে পরিচয় হবার পর থেকে আজ প্রথম তোমাকে এত খুশি দেখলাম। তোমার এতদিনের স্বপ্ন পূরণ হচ্ছে। আজ আমার থেকে সুখী মানুষ এই দুনিয়ায় আর কে আছে? বলে তিহাম রাফাকে জড়িয়ে ধরে। রাফাও তিহামের বুকে মুখ গুজে বসে থাকে। প্রত্যেকটা মানুষকেই তো এটাই স্বপ্ন, তার প্রিয় মানুষটাকে ভালো থাকবে, সুখে থাকবে, এটাই দেখা। কেউ কি কখনো নিজের প্রিয় মানুষগুলোর খারাপ চায়? অবশেষে তিহামের অপেক্ষা ফুরালো। তার মাকে দেখলেও এয়ারপোর্ট থেকে বের হচ্ছেন। তিহাম দৌড়ে গিয়ে মাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল। তিহামের ইচ্ছে ছিল তার ভাই ভাবিকেও এখানে আনবে, কিন্তু তারা আসতে রাজি না। তাই সে শুধু তার মাকে নিয়ে এসেছে।
তিহামের মাও এতদিন পর ছেলেকে দেখে কথা বলার শক্তি হারিয়ে ফেললেন। তিহাম রাফার সাথে আগেই কথা বলিয়ে দিয়েছিল তার মায়ের। রাফা গিয়ে তার শাশুড়ি মাকে সালাম করলো। এরপর তিহাম তার মাকে নিয়ে রওনা দিল নিজেদের বাসার উদ্দেশ্যে। তিহাম আর রাফা দুজন মিলেই নিজেদের টাকায় একটা ছোটখাটো বাড়ি কিনেছে এখানে। হ্যাঁ, বাসাটা হয়তো এতটা বিলাসবহুল না, তবে এই বাসায় সুখ আছে। এখানে তিহাম শান্তি পায়। তিহাম তার মাকে বাসায় এনে বলল, মা, তুমি কি কখনো ভেবেছিলে তোমার এই বেকার ছেলে কখনো এই জায়গায় আসবে? তিহামের মা তখন ছেলের কপালে চুমু দিয়ে বললেন, আমি তোকে আরো বড় জায়গায় দেখতে চেয়েছিলাম, কারণ প্রতিটা বাবা মা চায় তার সন্তান এত উপরে উঠুক যেখানে কেউ পৌঁছাতে পারে না। হ্যাঁ, শুধু নিজের ছেলে বলে তাকে নিয়ে স্বপ্ন দেখলেন, কিন্তু আমাকে নিয়ে তো কিছু করলেন না। রাফা মুখ ফুলিয়ে কথাটা বলল। তিহামের মা তখন তিহামকে আর রাফাকে 2 হাতে জড়িয়ে ধরল। তিহামের জীবনের সর্বোচ্চ প্রাপ্তি এটাই। এই মুহূর্ত ভাষায় প্রকাশ করা সম্ভব না। আজ এই আনন্দের দিনে তিহামের মনে হচ্ছে আরিফ সহ যতজন তার সাথে আসতে গিয়ে নিখোঁজ হয়েছে, তিহাম প্রতিদিন তাদের প্রার্থনা করে তারা যেখানেই থাকুক ভালো থাকুক। আমরা জাতি হিসেবে বড্ড অধৈর্য আর লোভী। সুযোগের অভাবে আমরা সবাই ভালো মানুষ, কিন্তু আমাদের সবার উচিত যে অবস্থানেই থাকি না কেন সেই অবস্থানের উপরে সন্তুষ্টি প্রকাশ করা। যখন মানুষ নিজের অবস্থানের উপরে সন্তুষ্টি হতে পারে, তখনই সে হয়ে ওঠে দুনিয়ার সর্বোচ্চ সুখী মানুষ। যেমন তিহাম আজ সুখী হতে পেরেছে। তার জীবন চলতে থাকুক এভাবেই সুখী শান্তিতে।